দর্শক আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি লেট ঈদ মোবারক। কারণ এই ঈদে আপনাদের সঙ্গে দেখা হয়নি, ঈদের একদম পরপর চলে এসেছি আপনাদের সকলের প্রিয় এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে, এবং বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। লাইফ অ্যান্ড বিউটিতে আজ আমরা যার সঙ্গে আড্ডা দিব, যাকে নিয়ে এসেছি, তার কাছ থেকে আমরা জানবো কিভাবে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। কারণ আমাদের এই প্রোগ্রামই তো ইজ অল অ্যাবাউট লাইফ অ্যান্ড বিউটিফিকেশন। সো জীবনের সাথে আসলে সৌন্দর্য কিভাবে জড়িত সেটাই আমরা এখানে বোঝাবার চেষ্টা করি, গল্প করি আমাদের অতিথির সাথে। আজ আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের রেগুলারই অতিথি। তাকে আমরা যখনই মনে হয় যে ঠিক আছে আমাদের সৌন্দর্য বিষয়ক কিছু জানা দরকার অ্যাডভান্স, তখনই আমরা তাকে ডেকে নিয়ে আসি এবং তিনি আসলে আমাদের ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সিনথিয়া আলমকে। কেমন আছেন আপু? ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা আপু, প্রথমে একটু জানতে চাই যে অনেক ব্যস্ত থাকেন আপনারা, এবং এই সব ওকেশনের আগে পরে তো আসলে অনেক বেশি ব্যস্ততা থাকে না? সবাই আসে একটু নিজেকে আরো বিউটিফুল করার জন্য, অথবা একটু রিটাচের জন্য, বা কিভাবে আসলে নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেজন্য। এদের আগের ব্যস্ততাটা কেমন ছিল এবং সবাই আসলে এবার কি কি ট্রিটমেন্ট বেশি নিল, এটা একটু জানতে চাই। ঈদের আগে সবাই নর্মাল রেগুলার যেগুলো ব্রাইটেনিং ট্রিটমেন্ট, বা এটার পাশাপাশি দেখা যায় স্কিন, এই একটা লম্বা ছুটি পাওয়া গিয়েছিল এর মাঝে, ঈদের ছুটিটা ছিল। সো এই সময়টাতে স্কিনের কেয়ার বা কোনো কিছু ট্রিটমেন্ট করলে দেখা যায় স্কিনে একটু ফুলে থাকে বা একটু দাগ হয়ে থাকে, তো হ্যাঁ সম্ভাবনা থাকে। সেটার জন্য যাতে রেস্ট নিতে পারে, অনেক ট্রিটমেন্টই এই সময়ে তারা রেগুলারলি করে। যেমন ফেস পিআরপি তো এক ধরনের ট্রিটমেন্ট, সেটা স্কিনের অনেক কারণে করা হয়ে থাকে। ব্রণের জন্য করা হয়ে থাকে, দেখা যায় আবার স্কিনে যদি অন্য কোনো ধরনের রিঙ্কেল বা পিগমেন্টেশন থাকে সেক্ষেত্রেও এটা করা হয়ে থাকে, মানে মাল্টিপল ইউজের জন্য আসলে এটা করে। তো এটা আসলে তখন এই সময়টাতে, যাদের এই সময়টাতে তার হিলিং পাওয়ারটা ভালো থাকে বা কোনো ধরনের মেকআপ বা রোদ থেকে একটু দূরে থাকা যায়, সো এই টাইমটাতে কিছু এই ধরনের ট্রিটমেন্টগুলো আমার হাত দিয়ে বা আমার চেম্বারে এবার বেশি হয়েছে। আচ্ছা, আর মানে যেটা হয় আমরা আসলে এখন দেখছি যে আমাদের দেশেও কিন্তু অ্যাস্থেটিক মেডিসিন যেটা বা অ্যাস্থেটিক্স যেই ট্রিটমেন্টগুলো, এগুলো কিন্তু বেশ অ্যাডভান্স এখন। মানে একটা সময় পর্যন্ত আমাদের একটা আফসোস ছিল যে বাইরে জিনিসগুলো হয় আমাদের এখানে কেন হয় না, বাট এখন কিন্তু বাইরে কোনো একটা কিছু বা আমাদের বাইরের যেসব ওয়েস্টার্ন কালচার আছে সেখানে কোনো একটা কিছু ইন্ট্রোডিউস হওয়ার সাথে সাথে আমাদের দেশেও সেটা চলে আসছে। সো এই মুহূর্তে আসলে হাইপ ট্রিটমেন্টটা কি? বাইরের ট্রিটমেন্টগুলো যেমন অ্যাস্থেটিক সব ট্রিটমেন্টই বাইরে যেগুলো হয় আমাদের দেশেও হয়, এই সেম প্রোডাক্ট দিয়েই হয়। সেটা আপনার কোথা থেকে আনা হচ্ছে বা এটার সোর্স কি, সোর্সটা যদি ধরেন আপনারা কেউ অনেকেই করতে চায় কোরিয়ানটা দিয়েই করতে চায়, অনেকে এফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে ইউরোপিয়ানটা ইউজ করে না। তো বাইরের সব অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, বিশেষ করে যদি বলেন লেজার রিলেটেড, লেজারগুলো অ্যাডভান্স কিছু লেজার তো এখন সব অ্যাভেলেবেল। যেমন আমার চেম্বারে তো আমি সব বাইরের ট্রিটমেন্টগুলো এখানে ইজিলি করা যায়, সেটা ব্রনের পেশেন্টের জন্য হোক, ব্রাইটেনিং ট্রিটমেন্টের জন্য হোক, বা ফাইন রিঙ্কেলসের জন্য হোক, এগুলো কিন্তু আমরা করি। এটার পাশাপাশি যেটা করা হয় সেটা দেখা যায় যে আমাদের কিছু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নন ইনভেসিভ, যেটা ইনজেক্টেবল ট্রিটমেন্টগুলো আমরা করি। তো ইনজেক্টেবল ট্রিটমেন্টের পাশাপাশি অনেকের ক্ষেত্রে একটু কারেকশন থাকে, একটু নোজটা শার্প করতে চাচ্ছে, একটু ভি শেপ আনতে চাচ্ছে, ফেসের কারেকশন দেখা যায়। বিশেষ করে যারা এখন তো অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক ব্লগার আছে, তারা হচ্ছে ক্যামেরার ফেস করতে হয়, তাদের যাতে ফেসটাকে আরো বেশি একটু কারেক্টেড দেখা যায়, সেজন্য এই ট্রিটমেন্টগুলো আমাদের বাইরে হতো, আমাদের দেশে হতো না। আমাদের দেশে প্লাস্টিক সার্জনের কাছে যেতে হতো, এরা ভয় পেত, এবং প্লাস্টিকের জন্য অপশনও তো খুব কম আমাদের দেশে। হ্যাঁ এখন আছে, বাট তারপরেও না, কেউ তো ছুরি কাচের নিচে শুয়ে পড়তে চায় না, অনেকে ভয় পায়। তো সেক্ষেত্রে আমাদের এই ট্রিটমেন্টগুলো নন ইনভেসিভ ওয়েতে আমরা করে থাকি, ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তো বারবারই আপনি একটা জিনিস বলছেন যে ঈদের আগে আসলে সবাই চাচ্ছিল নিজের ব্রাইটনেসটা একটু বাড়ানোর, যদি কিছু করা যেত অথবা আরেকটু যদি গ্লো আনা যেত ফেসে বা স্কিনে। সো ব্রাইটনেসের জন্য আসলে এফেক্টিভ কি কি ট্রিটমেন্ট আছে? ব্রাইটেনিং ট্রিটমেন্ট আমরা অনেকগুলো করি। এখন যদি বলি, এখন মার্কেটে তো আপনারা তো জানেনই, ফেয়ার অ্যান্ড লাভলির রেসিজমের জন্য ওটা তো উঠে গিয়ে এখন দেখা যায় গ্লো বলা হয়, কিন্তু আমি যদি ব্রাইটেনিং ট্রিটমেন্ট আলাদা করে বলি, আমাদের সেটাতে ফেয়ারনেস আসবে, মেলানিন যেটা থাকে সেটা কমানো হয়, সো একটা ব্রাইটেনিং ইফেক্টও পাওয়া যায়, প্লাস গায়ের যে শেডটা থাকে, কালার শেডটা, স্কিন টাইপটা
আমাদের অ্যাডভান্স হয়। দেখা যায় আমাদের স্কিন টাইপ অনুযায়ী কালারটা হালকা হয়। এই ট্রিটমেন্টগুলোর মধ্যে আমি এখন মানে অ্যান্টিঅক্সিডেন্ট আইভি ড্রিপ নামে পরিচিত, যেটাকে আমরা গ্লুটাথায়ন, জি গ্লুটাথায়ন ট্রিটমেন্ট বলি। গ্লুটাথায়নের পাশাপাশি কিন্তু লেজার কিছু ট্রিটমেন্ট আছে, প্লাস কেমিক্যাল পিলিংও করা হয় যদি শুধুমাত্র দেখা যায় মুখে করতে চাচ্ছে, বা অনেকের ফেস ঠিক আছে বাট নেক বা হ্যান্ডে অনেকের দেখা যায় কি শেডটা মেলে না, সেক্ষেত্রে বডিতেও টোটাল বডিতে কার্বন লেজার, কেমিক্যাল পিলিং এগুলো করা হয়, এগুলো আমরা করি। ব্রাইটেনিং ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু বললেন এটার অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে কিন্তু গ্লুটাথিয়নের পাশাপাশি আরও কিছু আইভি ড্রিপ আসছে এবং এগুলো ভালো কাজ করে, এটাতে রেজাল্ট পাওয়া যায়। মানে রেজাল্ট আসলে গ্লুটাথায়নের যে বিষয়টা আমরা জানি যে এটার একটা নির্দিষ্ট ডোজ থাকে, যে এই কয়টা ডোজ অথবা এই কয়টা সেশন আপনাকে নিতে হবে ফর গেটিং আ ভেরি গুড রেজাল্ট। আর তারপরে যেটা থাকে যে হয়তোবা তারপর আপনাকে একটা মেইনটেনেন্সের মধ্যে থাকতে হবে। তো আপনি বলছেন যে আরো অ্যাডভান্স অনেক কিছু এসছে, বাট লনজিভিটিটা আসলে কতটুকু বা কতদিন আসলে এটা সাস্টেইন করে রেজাল্টটা? আচ্ছা, গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা কন্ট্রোভার্সিয়াল এখনো, রাইট? কন্ট্রোভার্সিয়াল কারণ কি, গ্লুটাথিয়ন বলতে পারে অনেকে এটা আমি নিব আমার টোটাল বডিতে এটাতে আর কি কি প্রভাব ফেলতে পারে বা কোনো ক্ষতি করে কিনা। রাইট। অনেকের ক্ষেত্রে এটা হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে নিই। যাদের হয় না তাদের যখন আমরা এটা কন্টিনিউ করি কিছু টেস্ট আমরা রুটিন টেস্ট করে থাকি। যেমন এটা 20টা মানে সেশন ওয়াইজ ডিপেন্ড করে। এখন সেশন 14 সেশন হতে পারে, 20 সেশন হতে পারে, এটা 7 দিন পর পর নেওয়ার টেন্ডেন্সি থাকে। 7 থেকে 10 দিনের মধ্যে নিলে রেজাল্টটা বেটার হয়। প্লাস হচ্ছে এটার কিছু পাওয়ার আছে, পাওয়ারগুলো ডিপেন্ড করে। এটা 10,000 থেকে 35,000, 40,000, 75,000, ইভেন 1 লাখ এরকমও পাওয়ার পাওয়া যায়। বাট এই পাওয়ার দিয়েই যে তার কাজ ভালো করবে তা কিন্তু না। এটার সাথে কি কি দিচ্ছে বা এটার সাথে যেমন কি গ্লুটাথিয়নের সাথে ভিটামিন সি থাকে এবং এটার পাশাপাশি আর বি কমপ্লেক্স বা অন্যান্য ভিটামিনও দেয়া হয়। তো কম্বাইন একটা ট্রিটমেন্ট যখন আপনি দিচ্ছেন সেটা নির্দিষ্ট একটা ডোজ থাকবে, প্লাস এটার পাশাপাশি আমাদের যেহেতু লিভার, কিডনি এগুলোতে এফেক্ট না করে এজন্য রেগুলার আমরা একটা রুটিন এক্সামিনেশন করে তারপর এটা কন্টিনিউ করি। এখন যদি বলেন ডোজ যদি বলি 20টা সেশন, এর আগে যদি দেখেন আমাদের লিভার ফাংশন টেস্ট করলাম, এসডিপিটি বাড়তি বা ক্রিয়েটিনিন বাড়তি, তাহলে তো এটা কন্টিনিউ করা যাবে না। তার পেশেন্টের ক্ষেত্রে হ্যাম্পার করছে, সামহাও কোনো না কোনো ভাবে এটা রিলেটেড। তো আমরা চেষ্টা করি যে তাকে মনিটর করতে এবং এর পাশাপাশি ডোজটা তখনই কমপ্লিট করতে যখন পেশেন্টের কোনো ক্ষতি হবে না। তো এখন যদি রেগুলার ডোজের কথা বলা হয় তো এটা 20 সেশন নেয়ার পর 6 মান্থস গ্যাপ দিয়ে এগেইন 20 সেশন। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে অনেকটা এমন যে কার বডিতে বা কার স্কিনে কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, কতটুকু নিতে পারছে, এটার বেনিফিটটা সেটার উপরে ডিপেন্ড করে। এবং এটা যদি কেউ পার্মানেন্ট রেজাল্ট চায় তাহলে তাকে আসলে একটা রুটিনের মধ্যে থাকতে হবে, একটা মেইনটেনেন্সের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন আরেকটা বেশ জনপ্রিয় কোনো ট্রিটমেন্ট অথবা আমি বলবো বেশ ট্রেন্ডি যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভি শেপ। আচ্ছা, ভি শেপও যদি অনেকে করতে না চায়, অনেকেরই দেখা যায় যে এই সমস্যাটা থাকে। কেউ হয়তো বা তার ফেশিয়াল ফিচার্স যেমন আছে সেটা নিয়ে ফুললি হ্যাপি না। অনেকেরই হয়তো বা মনে হতে পারে যে আমার ফেসে আমার কিছু কিছু জায়গায় হয়তো বা এক্সট্রা ফ্যাট আছে, কিন্তু এগেইন আপনি যেটা বললেন যে ছুরি কাচের নিচে আমি যাব না। সো আমার নন ইনভেসিভ এবং কিভাবে আসলে তাড়াতাড়ি নো ডাউন টাইমের মধ্যে আমার একদম লেস ডাউন টাইমের মধ্যে ঠিক হয়ে যাব, সেটার একটা বিষয় সবার মধ্যে থাকে। সো এই যে ফেস শেপিং এর যে বিষয়টা অথবা স্লিমিং এর যে বিষয়টা, সেটাতে আমরা জানি যে বেশ এখন হাইপড অথবা বেশ জনপ্রিয় ট্রিটমেন্ট হচ্ছে থ্রেড। থ্রেডেরও দুইটা বিষয় আছে, কক থ্রেড আছে আর একটা মনো থ্রেড আছে। সো থ্রেডটা কি আসলে আমাদের আলটিমেট নন ইনভেসিভ সলিউশন কিনা অথবা লেস ইনভেসিভ সলিউশন কিনা ফর শেপিং দ্য ফেস, এটা একটু জানতে চাই, এবং কতদিন এফেক্ট থাকে, রেজাল্ট থাকে? আপনি মানে অনেকগুলো প্রশ্ন করেছি। না, প্রশ্ন ঠিকই আছে, বাট আপনি এই বিষয়ে অনেক কিছু জানেন। কারণ কোশ্চেনগুলো মানে আমার বলতে আরো ইজি হবে, কারণ আপনি যেহেতু এত সুন্দর করে বললেন কোশ্চেনটা। এখানে কোশ্চেনের মধ্যে আপনার আছে যেমন মনো থ্রেড, কক থ্রেড, ফেস শেপ। হ্যাঁ, তো আমার কাছে কোনো পেশেন্ট যখন আসে বা কেউ যখন ইচ্ছুক হয় যে আমার ফেসের শেপটা চেঞ্জ করতে চাই, আমি তাকে ফার্স্টে জিজ্ঞেস করি যে আপনার এটা কতটুকু প্রয়োজন, মানে প্রয়োজনটা আছে কিনা, এটা আপনার কতটুকু আপনার কাজের ক্ষেত্রে লাগবে আর আপনার নিজের জন্য শখে করছে কেউ। হ্যাঁ,
সেটার উপর ডিপেন্ড করে। এখন তার কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য যদি করতে চায়, সেক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে আমি করে দিব, বাট এক এক ক্ষেত্রে এক এক রকম। দেখা যায় কি সবাইকে এই ভি শেপ ভালো লাগবে না, লাগে না, সবার লাগেও জন্য না। হ্যাঁ, লাগেও না, মানে একই রকম লাগে সবাইকে হ্যাঁ, দেখতে, কেন সবাই জানো তো আমরা মানে আমার কাছে প্রয়োজন আমার নেই, right? দরকার নেই। তো আমার ভালো লাগে না, সত্যি কথা। আমার মানে আমি এই প্রফেশনেই আছি, বাট আমার কেন জানি ভি শেপ পছন্দ না। বাট যখন আমার কাছে কেউ আসে, সে যখন শেপটা করতে চায়, তার প্রয়োজন অনুযায়ী আমি করে দেই। এবং এই ভি শেপের ক্ষেত্রে থ্রেড লিফট খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন থ্রেডটা কি দিয়ে বানানো হয়, এটা আসলে আমাদের মুখের নিচে কিছু কোলাজেন আছে। এই কোলাজেনগুলো আমাদের পাতলা সুতার মতো বলতে পারেন, এটা টান টান থাকে। এই কোলাজেনগুলো ধরে রাখে আমাদের স্কিনের ত্বকের যে নিচের টান টান ভাবটা, এটা আমাদের ধরে রাখে। টাইটেনিং একটা ইফেক্ট থাকে এই কোলাজেনগুলোর কারণে। বয়সের সাথে সাথে এই কোলাজেনগুলো কমতে থাকে। তো এই কোলাজেনগুলো যখন পাতলা লেয়ারে হয়, তখন দেখা যায় এটাকে মনো থ্রেড আমরা বলে থাকি। আবার যখন এটা অনেক বেশি পরিমাণে থাকে, তখন এটাকে কক থ্রেড বলে থাকি। এটাকে পিডিও বলে। হ্যাঁ, তো পিডিও থ্রেড হিসেবে এটা আমরা জানি। এটা আবার অনেক ধরনের আরো প্রকারভেদ আছে। তো এই থ্রেডগুলো দিয়ে যখন আমরা কারেকশন করি, এট দ্য সেম টাইম ওখানে আমার ফিলারও প্রয়োজন হতে পারে, শেপিং এর জন্য, শেপিং এর কারেকশনের জন্য। শুধু থ্রেড করলে না, শেপিং এর কারেকশনের জন্য ওখানে ফিলার প্রয়োজন হয়, প্লাস বোটুলিনাম টক্সিন, বোটক্সটাও প্রয়োজন হয়। এটা অন্যান্য কাজেও, আমাদের অন্যান্য ডিজিজেও বোটুলিনাম টক্সিন ইউজ করা হয়, বাট ফেস শেপের ক্ষেত্রে ম্যাসেটার মাসেলে যখন দেয়া হয়, মাসেলটাকে কনস্ট্রিক্ট করে। যেমন আপনি এই মাসেলটা আমরা অনেকের ক্ষেত্রে অনেক বেশি বড়, তো এটা অনেক প্রমিনেন্ট থাকে। অনেকের ক্ষেত্রে কিন্তু ফেস শেপের জন্য না, অনেকের যখন দেখবেন ট্রিসমাস বলে যে কোনো কিছু খেতে যাচ্ছে, তখন তার ব্যথা হচ্ছে, এই ব্যথাটা অনেকের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস থাকে। তাদের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হিসেবেই ব্যবহার করা হয়। আচ্ছা, বোটক্স। হ্যাঁ, বোটুলিনাম টক্সিন তখন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবেই আমরা দেই। তার মানে বোটক্স শুধুমাত্র সৌন্দর্য এনহ্যান্স করার জন্য না? না, সৌন্দর্য নয়, এটার পাশে ম্যাসেটার মাসেলের উপর দেয়া হয় অন্যান্য কারণেও। কিন্তু যখন দেয়া হয়, তখন এইখানকার যে মাসেলটা থাকে ম্যাসেটার, এটা দেখা যায় ছোট হয়ে যায়। তখন অটো যখন শ্রিঙ্ক করবে, এই জায়গাটার আপনার একটা শেপ চলে আসবে। এটার পাশাপাশি আমরা এই থুতনি বা চিন যদি বলেন, এখানে আমরা একটু ফিলার দেই। এই ফিলারে দেখা যায় শেপটা আরো কারেক্টেড হয়ে আরো সুন্দর একটা শেপ চলে আসে। তখন এই থ্রেড, ফিলার প্লাস বোটক্স, তিনটার কম্বিনেশনের রেজাল্টটা পারফেক্ট হয় এবং খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। যারা মানে এই ধরনের রেজাল্টগুলো চায়, তারা হ্যাপি হয়। কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সড হ্যান্ডে করতে হবে, কারণ অনেক সময়, কারণ আমাদের মুখের অ্যানাটমি খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, একটা যদি কোনো ধরনের ভুল বা ত্রুটি হয়ে যায়, সেটা ইরিভার্সেবল। এই ড্যামেজটা কিন্তু কোনোভাবে রিটার্ন হয় না। তো এই ধরনের ট্রিটমেন্টগুলো অবশ্যই এমনভাবে করা উচিত বা এমন জায়গায় করা উচিত, যাতে এই ধরনের সাইড এফেক্টগুলো না হয়। অবশ্যই, মানে এক্সপার্ট হ্যান্ড বলতে আসলে যাদের কাছে সেই সার্টিফিকেট আছে টু ইনজেক্ট থিংস এন্ড এভরিথিং, তারাই শুধুমাত্র করলে তাহলে হয়তো বা আবার রিস্ক কম আছে একটু। বাট যেহেতু ফেস এবং এটার সাথে অনেক কিছু জড়িত, সেহেতু আমাদের অবশ্যই উচিত একজন প্রফেশনালের কাছে গিয়ে এই জিনিসটা করা। তো এইটার আসলে যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে এটার এফেক্টটা কতদিন থাকে, বা রিটাচ যদি করতে হয় তাহলে সেটা কতদিন পর্যন্ত করতে হবে? এগেইন আমরা জানি যে ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট থাকে না একটা মানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম আর কি। থ্রেডের ক্ষেত্রে থ্রেডের লনজেভিটি থাকে 2 ইয়ার্স। আচ্ছা, 2 ইয়ার্স থাকে। এটা দেখা যায় কম বেশি 2 ইয়ার্স। কিছু নিয়ম মানতে হয়। দেখা যায় আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। আচ্ছা, যদি সে মেনটেন করতে পারে 2 ইয়ার্স থাকবে। এটার পাশাপাশি ফিলারটা 7 মান্থস যদি ভালোটা ইউজ করা হয়, আর যদি মনে করেন যে কোরিয়ানগুলো ইউজ করা হয়, তাহলে হচ্ছে লেস দেন 3 মান্থস টু 4 মান্থস হতে পারে। বোটক্সের ক্ষেত্রে 6 মান্থস। যখন বোটক্সের উপরে আমাদের থ্রেড দেয়া হয়, তখন দেখা যায় কম, মানে থ্রেডের ইফেক্টটাই অনেকদিন থাকে। বোটক্সটা আরো দেরিতে করলেও কোনো সমস্যা হয় না, বা ওটা অতটা ভিজিবল হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধরে রাখবো যে মোটামুটি 1 বছর অথবা 8 থেকে 10 মাস কেউ একদম টেনশন ফ্রি হয়ে থাকতে পারে। আচ্ছা, এরপরে এর সাথে সাথে মানে এটাও তো বেশ ভালোই জনপ্রিয়। তো এর সাথে সাথে আরেকটা হাইট প্রোডাক্ট বা ট্রিটমেন্টের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে সালমন ডিএনএ অথবা পিডিআরএন। এইটার কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। অনেকে হয়তো বা যাচ্ছে
ডক্টররা সাজেস্টও করছে তাদেরকে, তারা হয়তো বা বুঝতে পারছে না দেখে অনেকে জিনিসটাতে ভয় পাচ্ছে যেটা আবার নতুন কি। সো যারা আসলে বিষয়টা সম্পর্কে জানে না তাদের জন্যই জানতে চাও আপনার কাছে যে স্যালমন ডিএনএ অথবা পিডিআরএনটা কি, কোথায় কোথায় কাজে লাগে, কিভাবে কাজ করা যায় এবং এটার ইফেক্টটা কতদিন থাকে। স্যালমন ডিএনএ বা পিডিআরএন এগুলো আসলে স্কিন বুস্টার, হ্যাঁ, এই বায়োমেডিক্যাল পেপটাইড। তো এগুলো রিডিজাইন করা হয় আমাদের স্কিনের নিচের যেই ত্বকের নিচে আমাদের যেই জিনিসগুলো কমে যাচ্ছে, যেমন আমি আপনাকে বললাম যে হচ্ছে কোলাজেন কমে যাচ্ছে, তো এখন এটা রিডিজাইন করা হয়েছে শুধুমাত্র সিমিলার টু, মানে একটা যদি মিমিক তৈরি করে বা সেম ওরকম ভাবে তৈরি করা, যাতে এই সেম স্কিনের যেই মানে ল্যাকিংসটা, ডেফিসিয়েন্সিটা, এটা যাতে ফিল আপ হয়। তো এই স্কিন বুস্টারগুলো অনেক কাজে অনেক কারণে দেয়া হয়। অনেকের ক্ষেত্রে দেখবেন যে গর্ত গর্ত থাকে ব্রণের, সেটাতেও স্কিন বুস্টার দিলে দেখা যায় কোলাজেনটাকে রিজুভিনেট করে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা পিগমেন্টেশন পড়ে যায়, বয়সের সাথে সাথে কিছু ফাইন লাইন্স আসে, সেই ক্ষেত্রেও হেল্প করে। প্লাস ব্রাইটেনিং ইফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা মানে খুব কমনলি একটা কথা শুনবেন যে গ্লাস স্কিন, গ্লাস স্কিন, রাইট। হ্যাঁ, গ্লাস স্কিন বলে তো আসলে মানে এটা একটা মিথ, গ্লাস স্কিন বলে কিছু নেই। তো সেই ক্ষেত্রে এই গ্লাস স্কিন ইফেক্ট যদি কম বেশি কিছু দিতে পারে স্যালমন ডিএনএ প্লাস হচ্ছে আপনার পিডিআরএন বুস্টার, এগুলো কম্বিনেশন ট্রিটমেন্ট বা স্কিনের ক্ষেত্রে অনেক হেল্প করে। একটা ব্রাইটেনিং ইফেক্ট প্লাস স্কিন পুষ্টি পায়। স্কিনের যে নর্মাল নারিশমেন্টটা, এটা আসে হচ্ছে এইটা থেকে, স্যালমন ডিএনএ এবং পিডিআরএন থেকে। এটা আপনার হেল্প করবে। এটার পাশাপাশি কেউ যদি ফেস পিআরপি করে, এটাতে রেজাল্টটা আরো ভালো থাকে। পিআরপি সম্পর্কে তো আপনি জানেনই, কিন্তু কমন পিপলরাও এখন অনেকেই জানে। এটা দেখা যায় প্ল্যাটিলেট রিচ প্লাজমা, ব্লাড নেওয়া হয়, ব্লাড থেকে যেই ইয়েলো পোর্শন থাকে সেই পোর্শনটা আপনারা মাইক্রোনিডলিং বা ইনজেক্টেবল ইনসুলিন নিডলের মাধ্যমে দিয়ে দিই। তখন আমরা কিন্তু এই পিডিআরএন স্কিন বুস্টারটাও অনেক সময় মাইক্রোনিডলিং এর মাধ্যমেই দিয়ে থাকি। তো এটা হেল্প করে, এটা ভালো কাজে দেয় এবং রেজাল্টটা খুবই ভালো। কিন্তু সোর্স কি, এটা ম্যাটার করে। এখন আপনার কোন সোর্স থেকে নিচ্ছেন সেটা আপনার স্যুট করলো কিনা, এবং সবার স্কিনে সবকিছু স্যুট করে না। সো আমাদের অবশ্যই আগে টেস্ট করে নিতে হবে তার ত্বকের জন্য এটা কিনা, তারপরে এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু আগে প্যাচ টেস্ট বা বলেন বা একটু অন্য জায়গায় টেস্ট করে দেন আমরা ফেসে অ্যাপ্লাই করি অ্যালার্জি, আচ্ছা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা সেটার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে দেখি যে ট্রপিক্যাল ইউজ করে পিডিআরএন, দেখি এখন অনেক সিরামে অনেক কিছুর মধ্যে এখন পিডিআরএন আছে। অ্যাকচুয়ালি এগুলোর ভিতরে যে পিডিআরএনটা থাকে বা থাকে, হ্যাঁ থাকে, তো সেটা আসলে কাজ করে কিনা বা সেম ভাবে কাজ করে কিনা? এটা না গিমিক, এটা আমার অর্থে যদি বলেন যে এটা টোটালি আমার অপিনিয়ন। যদি কেউ বলে থাকে যে পিডিআরএন কোনো ময়শ্চারাইজারে থাকছে বা কোনো ক্যাপসুল ফর্মে থাকছে বা কিছুর মাঝে সিরামে থাকছে, এটা টোটালি একটা রং কনসেপ্ট আমার কাছে। কারণ এটা দেখা যায় কি কোনো মার্কেটিং এর জন্য এই পিডিআরএন দেয়া হচ্ছে, এরকম কোনো কিছু না। এখন স্কিন ব্রাইটেনিং বা বুস্টারের জন্য ভিটামিন সি দিতে পারে, ওই ভিটামিন সি একটা সিরাম, এই ভিটামিন সি আমাদের ব্রাইটেনিং ইফেক্ট দিতে পারে। বাট পিডিআরএন আপনি একটা ময়শ্চারাইজার বা একটা ক্রিম ফর্মে বা সিরাম ফর্মে পিডিআরএন দেয়া হচ্ছে, এটা আপনার উপর থেকে অ্যাপ্লাই করছেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ কি, সায়েন্স আমার কাছে এটা বলে না। কারণ এটা যদি ইনজেক্টেবল ওয়েতে দেওয়া হয়, ডাইরেক্ট যাচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট যাচ্ছে প্লাস কাজ করছে। এখন কেউ আসলে মানে স্কিন লেয়ারের উপরে দিয়ে সেটা আসলে কতটুকু এফেক্টিভ হবে সেটা বুঝতে পারছেন। এটা আমার মতামতে, হ্যাঁ এটাই আমি মনে করি। এটা আমার মনে হয় না যে অতটা কাজ করে। আচ্ছা আপু, আমরা এই ক্ষেত্রে কিছুটা যেহেতু আপনি বললেন অনেকের কাছেই মনে হয় যে এটা হয়তো বা কাজ করে বা এটাই সত্যি, আবার ডক্টরদের কাছে দেখা যায় আমরা যখন জিজ্ঞাসা করি তখন হয়তো সেটা ভুল প্রমাণিত হয়। তো এমন কিছু মিথস আছে যেগুলো আমি মিথ না ট্রুথ সেটা আপনার কাছ থেকে জানতে চাই। সো প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে খুব অল্প বয়সে, ম্যাচিওর হওয়ার আগে, ম্যাচিওর এজ হওয়ার আগে স্কিন কেয়ার করা ঠিক না, অথবা কেমিক্যাল টাইপ অফ কোনো কিছু করা ঠিক না, এটা কতটুকুন সত্য? এটা মিথ, টোটালি মিথ, এটা ফ্যাক্ট না। কারণ কি, সব বয়সেরই একটা কেয়ার আছে। সেটা যদি বলেন আপনি 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা, তার স্কিনের ক্ষেত্রেও ময়শ্চারাইজার দিতে হবে, সানস্ক্রিন দিতে হবে, এটাও একটা স্কিন কেয়ার। সো এই যে বয়সের পরে তুমি এগুলো অ্যাপ্লাই করো, এই ধারণা ভুল। ধরেন আগের ধারণা যেটা ছিল, আগে তো এই এত কিছু ছিল না, ক্রিম ময়শ্চারাইজার এত কিছু, তেল দিত, নারকেল তেল দিত, কাইন্ড অফ অনেকের বাচ্চাদের জন্য দেখা যায় নারকেল তেলও বডির ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, এটা ভালো।
আচ্ছা, নারকেল তেলটাকে অ্যাকচুয়ালি আমাদের ময়শ্চারাইজার, বডি ময়শ্চারাইজার হিসেবে খুবই অনেকে ভালো। যে স্কিনে ইউজ করে হ্যাঁ, থাকে, কিন্তু ফেসে যাদের ব্রন থাকে তাদের না দেয়াই বেটার, বাট এটা গুড ময়শ্চারাইজার। আচ্ছা, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে গ্লাস স্কিনের একটা কনসেপ্ট আছে এবং অনেকেই মনে করে এটা করে করা যায়। সো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারও হঠাৎ করে স্কিন অনেক বেশি গ্লোয়িং, তো যখন জিজ্ঞাসা করলাম হোয়াটস দি সিক্রেট, এন্ড শি সেড যে আমি এখন নারকেল তেল ইউজ করি রাতে। দ্যাটস ওয়াই আস্কড যে অ্যাকচুয়ালি নারকেল তেলটা কি ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করে কিনা। ভালো কাজ করে এবং এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, এটার ইফেক্ট ভালো। তার মানে নারকেল তেল ইউজ করা যাবে, মানে সেফ, কিন্তু অবশ্যই তো কোল্ড প্রেসড অর্গানিক হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই। আচ্ছা, এটা ট্রুথ অর মিথ না, বাট আমি একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি বললেন যে সব বয়স থেকেই আসলে স্কিন কেয়ারটা করা উচিত, তো একটা কমন এজ যেখান থেকে ছেলে এবং মেয়ে সবারই একটা বেসিক স্কিন কেয়ারে থাকা উচিত, কোন এজটা থেকে? পিউবার্টি থেকে যখন দেখবে যে তার ব্রণ আসা শুরু করছে বা তার স্কিনটা একটু ড্রাই হওয়া স্টার্ট করছে, বা ছেলেদের ক্ষেত্রে স্কিনে দেখা যাচ্ছে পিম্পল আসছে, তারা এটা নিয়ে কনসার্ন হয় না, কিন্তু তাদের কনসার্ন হতে হবে। বা স্কুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আসার পরেই ঘামটা বা যে সেবাম সিক্রেশন হচ্ছে সেটা ভালো মতো ক্লিন করছে না, দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে তৈলাক্ত, এই সময় পিউবার্টির সময় তো আমাদের হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, দেখা যায় অ্যান্ড্রোজেন হরমোনের একটা ইফেক্ট থাকে, তখন মেয়েদের ক্ষেত্রে ব্রণ আসা শুরু করে, সেম ছেলেদের ক্ষেত্রেও আসে। তো এই টাইমটা থেকে যদি স্কিন কেয়ার রুটিন ফলো করে বা ক্লিনিং এর জন্য কি কি জিনিস ব্যবহার করতে হবে এটা একটু মেনটেন করলে দেখা যায় এটা যতটা তীব্রতা থাকে এত এই খারাপ ভাবে আসে না, এটার ইফেক্টটাও কম থাকে, ভালো থাকে, স্কিনটা ভালো থাকে। ধন্যবাদ। আমরা আবার ট্রুথ অ্যান্ড মিথে ফেরত যাচ্ছি। আচ্ছা, আরেকটা হাইপ বিষয় হচ্ছে ডাবল ক্লিনজিং। আমাদের স্কিন ভালো রাখতে হলে, অথবা মানে কিছু কিছু জায়গায় ক্লেমই করে যে ইফ ইউ ওয়ান্ট ইয়াঙ্গার অ্যান্ড ব্রাইট অ্যান্ড একদম ক্লিয়ার স্কিন, তাহলে ইউ হ্যাভ টু ডু ডাবল ক্লিনজিং। এটা কি ট্রুথ না মিথ? ডাবল ক্লিনজিং মাস্ট করতে হবে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এই যতগুলো আমাদের স্কিনে যত ডাস্ট বা ওয়েস্টেজ যা কিছু আমরা আমাদের ফেসে থাকে, এটার পরে কি আমরা সবাই এখন সানস্ক্রিন দিই কম বেশি। আমি মনে করি যে এখন সবাই সচেতন, সবাই সানস্ক্রিন ইউজ করে। সানস্ক্রিনটা কিন্তু রিমুভ করতে হলে ডাবল ক্লিনজিং মাস্ট। এই না হলে এই লোমকূপগুলোর ভিতরে সানস্ক্রিনটাও গিয়ে পরের দিকে কিন্তু রিঅ্যাকশন হবে এবং পিগমেন্টেশন আসা স্টার্ট করবে, এবং এটার কারণেও ইরিটেশন হয়। সানস্ক্রিনেও কিছু কেমিক্যাল থাকে, সেটা পরবর্তীতে ইরিটেশনের কারণে দেখা যায় কি স্কিনের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়। তো এজন্য অবশ্যই ডাবল ক্লিনজিং মাস্ট। প্রথমে একটা মাইসেলার ওয়াটার বা যে কোনো বাম দিয়ে আগে মুখের যে ময়লা বা যে ক্রিম বা মেকআপ যেটা আছে সেটা রিমুভ করতে হবে। দেন তার ত্বক অনুযায়ী একটা রেসপেক্টেড, মানে তার ত্বক যদি অয়েলি হয় সেক্ষেত্রে সেই টাইপের একটা ক্লিনজার ব্যবহার করবে, বা তার ত্বক যদি ড্রাই হয় সেক্ষেত্রে ক্রিমি টেক্সচারের ইউজ করবে। তো দিয়ে পরের ধাপে ক্লিন করতে হবে। এই ডাবল ক্লিনজিংটা অনেকেই বুঝে না। তো ডাবল ক্লিনজিং কি আমি সেম ক্লিনজার দিয়ে কি দুইবার মুখ ধুবো? না, এটা দেখা যায় কি ডাবল ক্লিনজিং হচ্ছে মাইসেলার ওয়াটার বা হচ্ছে কোনো বাম, এই জিনিসগুলো দিয়ে মুখের যেই উপরের মানে ক্রিম বা অন্য কোনো কিছু থাকে, মেকআপ থাকে, এটা আগে রিমুভ করতে হয়। রিমুভ করার পর সেই রিমুভ যখন করবে, প্রথমে ম্যাসাজ করবে মাইসেলার জেল দিয়ে। ম্যাসাজ করার পর একটা টাওয়েল বা একটা দেখা যায় এখন অনেক ওয়ান টাইম ফেস টাওয়েল পাওয়া যায়, সো করলে দেখা যায় ওটা ফ্লেয়ার হয়, তখন ওটা দিয়ে মুখটা ক্লিন করে নেবে। দেন সে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করবে। কারণ হচ্ছে অনেক সময় শুধুমাত্র ক্লিনজারে পুরোপুরি আসলে আমাদের ফেসটা ক্লিন হয় না, যেহেতু অনেকক্ষণ আমরা অনেক প্রোডাক্টস দিয়ে রাখি। আচ্ছা, আরেকটা ট্রুথ এন্ড মিথের মধ্যে হচ্ছিল কি, অবশ্যই আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে ঘরোয়া টোটকা মানুষ ইউজ করে, যেটা ডিআইওয়াই। সো ডিআইওয়াই আসলে আমাদের স্কিনের প্রবলেমগুলো সলভ করতে পারে কি না? আমার জন্য এটা মিথ। ডিআইওয়াই সব ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, এখন যদি বলেন রান্নাঘরে, ছোটবেলায় আমরাও কিন্তু দেখেছি যে হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন তারা কিন্তু ব্যবহার করতেন, বেসন ব্যবহার করতেন, মসুরের ডাল ব্যবহার করতেন, আবার অনেক ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করতো অনেকে ব্রণ হলে। তারপরে সেটার উপরে আবার হচ্ছে মসুরের ডাল, চালের গুঁড়া স্ক্র্যাপ করতো। তো এগুলো আসলে কি, এগুলো তো আপনি কাইন্ড অফ অ্যাসিড একটা থাকে, এই প্রতিটা জিনিসের মধ্যে কিছু অ্যাসিডিক নেচারের কিছু থাকে দেখেই আমরা যখন এটা ইউজ করি বা অ্যাপ্লাই করি মুখটা ক্লিন দেখা যায় ওই সময়টার জন্য। তার পরবর্তীতে কিন্তু স্কিনটাকে আস্তে আস্তে ইরিটেট করতে থাকে বা পিগমেন্টেশন বা অন্য কোনো প্রবলেম আসতে থাকে। তো যাদের এই ধরনের জিনিস স্যুট করে না তাদেরকে না ইউজ করাই বেটার। আবার অনেকে এটাতে ইউজ টু,
সে অনেক কিছু ইউজ করে না, ধরেন ক্লিনজার ইউজ করে না, সে বেসন দিয়ে মুখ ক্লিন করে, দেন ওকে সে এটা করতে পারে, সেটা তার জন্য। কিন্তু অনেকেই আবার দেখি আপু যে খুব সুগার অথবা অন্য কোনো একটা বিষয় নিয়ে অথবা চালের গুঁড়া নিয়ে খুব হার্শলি আসলে স্ক্রাব করে, বলে যে স্ক্রাব তো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফেস, বাট এটা কি অ্যাকচুয়ালি স্কিনকে এফেক্ট করে কিনা বা ড্যামেজ করে কিনা? সব ফেসের জন্য না, কারণ কি স্ক্রাব কখন করবেন, যখন আপনার ফেসটা প্রপার ওয়েতে ক্লিন হচ্ছে না। আপনি দৈনিক মানে আপনি ডেইলি আপনার রুটিনে ভিটামিন সি আছে, রেটিনল আছে, স্যালিসাইলিক বা গ্লাইকোলিক আছে, তারপরে যখন আপনি আবার ডেড সেল রিমুভ করার জন্য স্কিন স্ক্রাব করছেন এভরি 7 days, তখন দেখা যায় পরবর্তীতে আপনার ক্ষতি হয়। ক্ষতিটা কি হবে, মাইক্রো টিয়ার হয়ে যায়, স্কিনটা পাতলা হয়ে যায়, দেখা যায় জায়গায় জায়গায় রেড একটা লাইন আসা শুরু করে। এই মাইক্রো টিয়ার, ভাস্কুলার টিয়ারগুলো পরবর্তীতে যেতে চায় না, রেডনেস হয়ে যায়। তো তখন আমরা বলি সেনসিটিভ হয়ে গেছে স্কিন, স্কিন সেনসিটিভ হয়ে গেছে, তখন আসলে স্কিনটা সেনসিটিভ হয়ে যায়। তো ডেড সেল থাকলে যদি সে কোনো ধরনের অ্যাসিডিক নেচারের কোনো সিরাম বা কোনো কিছু ব্যবহার না করে, সেক্ষেত্রে স্ক্রাব করতে পারে এভরি 15 days, কিন্তু তার থেকে বেশি না। অনেক হার্শ ওয়েতে করবে না, খুবই সফট ওয়েতে করবে, এবং কিছু নিয়ম আছে, না হলে পোর্স যেটা থাকে সেটা ওপেন হয়ে যায়, এবং বেশিক্ষণ রাখা যাবে না, এবং এটা স্ক্রাব ওইভাবে করা যাবে না, একটু করে করতে হবে। এবং আরেকটা বিষয় আমার মনে হয় যে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে অনেকের অনেক কিছুতেই কিন্তু অ্যালার্জি থাকে। ওই যে আপনি যেটা বলছিলেন প্যাচ টেস্টের একটা বিষয়, সেটা যেন সবাই করে নেয় যদি কেউ ইউজ করতেও চায় আর কি, কিচেন প্রোডাক্টস গুলো। আচ্ছা, অনিয়ন জুস ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার হেল্প স্ক্যাল্প এন্ড এটা হেল্প ইউ টু রিগ্রোথ ইওর হেয়ার, এটা কি সত্যি না মিথ্যা? এটা আমার জন্য ফ্যাক্ট, কারণ হচ্ছে ওইভাবে কাজ করে না, বাট অ্যাজ এ সেন্সিটাইজার এটা কাজ করে, সেন্সিটাইজ করে আমাদের স্ক্যাল্পকে, যাতে এই সেন্সিটাইজেশনে নতুন হেয়ার গ্রোথের ক্ষেত্রে একটু স্টিমুলেটর হিসেবে কাজ করতে পারে। মানে কিছুটা আছে প্রভাব, বাট পুরোপুরিও না, বাট ঠিক আছে, প্রভাব আছে। আচ্ছা, তেল, তেল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেয়ারের জন্য। এটা স্ক্যাল্পে যাদের খুশকি থাকে বা অনেকে সোরিয়াসিস থাকে, স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, তাদের ক্ষেত্রে ইউজ করতে পারবে না, এবং যাদের সেবোরিক ডার্মাটাইটিস থাকে, স্ক্যাল্পে খুশকি থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, তারা ইউজ করতে পারবে না। তাছাড়া অন্যরা চাইলে অ্যাজ এ মাসাজার হিসেবে ইউজ করতে পারে, কিন্তু সবথেকে উপকারী হচ্ছে তেল যদি শ্যাফটে ইউজ করে, হেয়ার শ্যাফটে, স্ক্যাল্পে না দিয়ে, মাথার তালুতে না দিয়ে, যদি চুলের মধ্যে তেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তারপরে শাওয়ার নেওয়া হয়, তাহলে হেয়ারের কোয়ালিটি ভালো থাকে, ময়শ্চারাইজড হয় অ্যাজ এ ময়শ্চার। হ্যাঁ। আচ্ছা আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে একটা এইজের পরে ডক্টররাই বলে স্পেশালি মেয়েদেরকে যে মাল্টিভিটামিনস বা ভিটামিনস স্টার্ট করতে অথবা সাপ্লিমেন্টস নিতে। সো অ্যাকচুয়ালি আফটার 30 বা 30+ যারা, যেসব মহিলারা, তাদের জন্য বেসিক সাপ্লিমেন্টস আসলে কি নেওয়া উচিত? আফটার 30 কিছু বেসিক, আমি কি যদি কোনো ধরনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে বিফোর 30ও ইউজ করতে পারে, কিন্তু আফটার 30 কিছু মাল্টিভিটামিন স্টার্ট করে দেওয়া বেটার, কারণ হেয়ার ফল স্টার্ট হয়, তখন দেখা যায় জিঙ্ক মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, যদি একটু চেক করে নিলে বেটার। ভিটামিন ডি খেতে হবে, জিঙ্ক খেতে হবে, এবং এটা ভিটামিন B12, ওমেগা 3 মানে ফিশ অয়েল, এই জিনিসগুলো খুবই উপকারী, এগুলো অবশ্যই আপনার সাপ্লিমেন্ট রুটিনে রাখতে হবে। কিন্তু কতদিন কন্টিনিউ করতে হবে, এটা কিন্তু লাইফ লং কন্টিনিউ করা যাবে না, এটা নির্দিষ্ট ডোজ কমপ্লিট করে দেনটা স্টপ করতে হবে। যদি জিঙ্ক কেউ কন্টিনিউ করে, এটা অবশ্যই ওয়ান্স ডেইলি করে 1 মাস খাওয়ার পর এটা স্টপ করে দেন, এগেইন কন্টিনিউ করবে একটা গ্যাপ রেখে। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি তার থাকে, তাহলেই সে ভিটামিন ডি খাবে। এখন দেখা যায় অবশ্যই আমাদের ঘরে ঘরে সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সো এটা খেতে হবে। এটার সাথে ক্যালসিয়াম খুবই উপকারী, এবং অ্যাবজর্পশন রিলেটেড ভিটামিন সি। এখন ভিটামিন সি না খেলে দেখা যায় ভিটামিন ডি বা ক্যালসিয়াম ভালো মতো অ্যাবজর্পশনটা প্রপার হয় না, এটা হেল্পিং আর কি। হ্যাঁ, এটা স্টিমুলেটর হিসেবে কাজ করে। সো এই ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, ওমেগা 3 এগুলো কন্টিনিউ করাটা প্রয়োজন। এটা আমাদের স্কিনের জন্য, হেয়ার, নেইল সবকিছুর জন্য উপকারী, ওভারঅল আসলে আমাদের হেলথের জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ঈদের পরে আপনি আমাদের কাছে এসেছেন, আমাদের সঙ্গে গল্প করেছেন, আমাদের ইনফরমেশন দিয়েছেন ইম্পর্টেন্ট কিছু, এর জন্য অনেক ধন্যবাদ। এবং সব সময়কার মতো এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনাকে এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।